মুজিবের আরেকটা কুকর্ম ছিল লুটপাটের রাজত্ব কায়েম করা। তার দল, পরিবারের লোকজন, দুস্থ অসহায় সংখ্যালঘুদের সহায় সম্পত্তি, বাড়িঘর দখল, রেশন কার্ড, পারমিট বাণিজ্য, চোরাচালান, খাদ্যদ্রব্যের মজুতদারি, এই সমস্ত অপরাধমূলক কাজকে মূল অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছিল। তখনকার রাজধানী ঢাকার দুর্দশাগ্রস্ত এক রাতে তার বড় ছেলে শেখ কামাল সাঙ্গপাঙ্গ নিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি খায় হাসপাতালে ভর্তি হয়েছিল। কি করতে গেছিল আপনারাই বুঝে নেন। ডাকসুর নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার যায় না, ব্যালট বাক্স ছিনতাই করছিল। এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র একটা ঝুট খোলা জিপ নিয়ে দাপায় বেড়াইতো তার গুন্ডা বা সঙ্গীদের নিয়ে সারা ঢাকা, যারে পাইতো তারাই তারা করতো। আহমেদ সফারে তারা করছিল নিউ মার্কেট এলাকায়, তারা করছিল আহমেদ সফা, জান নিয়ে দৌড় দিছিল এই শেখ কামাল। আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে, তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো, আমরাই দাঁড়াই, আর কেউ দাঁড়ায়ও না। তাই এই শোকের মাসে মানুষের সেবা করে, মানুষের পাশে দাঁড়িয়েই জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে। কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে, তিনি কিছু নিয়ে যাননি। শেখ মুজিব তার দলের পরীক্ষিত এবং সবচেয়ে সম্ভাবনাময় ৮০% তরুণ এবং যুবককে ঠেলে দিছিলেন বিরুদ্ধ পক্ষে। পর্যায়ক্রমে সেখান থেকে তার বিরুদ্ধে সংগ্রামরতদের সবচেয়ে বড় সংগঠন জাসদ জন্ম নেয়। মুজিব কখনোই দেশের ঐক্য এবং সংহতির প্রতীক বা ইউনিফাইং ফিগার ছিলেন না। সে ছিল সদ্য স্বাধীন দেশে চূড়ান্ত বিভেদ সৃষ্টিকারী, ইন্ডিয়া অনুরাগী এক দেশদ্রোহী শাসক। সে ছিল অত্যাচারী, লুটেরা এবং কুখ্যাত এক মহারাজ, ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক। তার খুনি পাপিষ্ট কন্যা শেখ হাসিনা, মা দুর্নীতি এবং দুর্বৃত্তপরায়ণ শেখ পরিবার এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশবাসীর কাছে এই ঘৃণিত, নিকৃষ্ট, ব্যর্থ শাসক মুজিবকে নানান মহিমায় মহিমান্বিত করে দলীয় সম্পত্তি এবং প্রশ্নহীন আনুগত্য প্রতিষ্ঠার ভয়ঙ্কর প্রতীকে পরিণত করছিল, যা আগস্ট জনরোষের আগুনে পুড়ে কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু নিয়ে যাননি, আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি। তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পাড় ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি। কাজে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি, দিয়েই গেছে। কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এই দেশ স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুবিশাল শারীরিক গঠন আর সাহসিকতায় শেখ মুজিবকে সুযোগ করে দিয়েছিল সোহরাওয়ার্দী নিরাপত্তা দেখভালের। সোহরাওয়ার্দী নিরাপত্তা দেখভালের পাশাপাশি তার কাছে রাজনীতি শিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর তার যে গুণের কথা বলতে হয় তা হলো তার আকর্ষণীয় জ্বালাময়ী ভাষণ, যা মানুষকে চরমভাবে আন্দোলিত করত। তবে রক্ত গরম করা ভাষণের সাথে তার কথার কোনো মিল ছিল না, যার প্রমাণ বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের কথায় উঠে এসেছে। চতুর্থ সংশোধনীর কারণ মুজিবের রাজনীতি এবং তার দ্বিতীয় বিপ্লব বইয়ের ১৬৪ নম্বর পাতায় শেখ মুজিব সম্পর্কে বলা হয়েছে, মুজিব ক্ষমতা লাভ করে নেতৃত্বের গুরুত্বপূর্ণ গুণ, সহনশীলতা এবং ত্যাগ ভুলে গিয়েছিলেন। তিনি তার থেকে জ্ঞানী ও অভিজ্ঞদের সহ্য করতে পারতেন না। সেজন্যই তাজউদ্দিন আহমেদ এবং আতাউর রহমানের প্রতি তার ছিল ঈর্ষণীয় দৃষ্টি। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের ১৬৫ নম্বর পাতায় বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিব দেশকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের দিকে না নিয়ে ব্যক্তিগত ক্ষমতা লোভের দিকেই প্রভাবিত করলেন। বস্তুত শেখ মুজিব দূরদর্শী নেতা ছিলেন না। তার মাঝে ছিল বাগ্মিতার গুণ, নিজেকে জাহির করার গুণ, নিজের প্রতি ইগো তৈরির গুণ, কিন্তু সুশাসনের গুণ ছিল না। কেউ তাকে বঙ্গবন্ধু বা জাতির পিতা বললে খুব খুশি হতেন, কিন্তু এগুলোর সমালোচনা শোনার গুণ তার মাঝে ছিল না। বড় বড় বক্তৃতা ও প্রতিশ্রুতি দানের ক্ষমতা ছিল তার, কিন্তু সম্মতির ভিত্তিতে কোনো কাজ করার গুণ ছিল না। তাদের ভাষা আন্দোলনের পক্ষে বা বিপক্ষে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না। যদিও শেখ হাসিনা ইদানিং বলে থাকেন ২১শে ফেব্রুয়ারি তো বটেই, ভারত থেকে পাকিস্তান আলাদা এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা। এই দুটো রাষ্ট্রই নাকি শেখ মুজিব নিজে স্বাধীন করে দিয়েছেন। অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। ১৯৫৪ সালে সোহরাওয়ার্দীর দয়ায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান শেখ মুজিবুর রহমান, কিন্তু নির্বাচনে জিতেই সোহরাওয়ার্দীর সাথে বিশ্বাসঘাতকতা করেন। ১৯৫৮ সালে শেখ মুজিবকে ঠাট্টা করে বলা হতো চোরাই মন্ত্রী। পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়ে শেখ মুজিব ৪ দিনের জন্য মন্ত্রী হয়েছিলেন। আমার দেখা রাজনীতির ৫০ বছর বইয়ের ৪৩৮ নম্বর পৃষ্ঠায় এই তথ্যটি তুলে ধরা হয়েছে। লেখক আবুল মনসুর বলেন, কার বুদ্ধিতে বুঝি নাই মুজিবুর রহমান আমাদের কাউকে না জানায়া
কয়েকজন হবু মন্ত্রী লইয়া হঠাৎ করাচি চলিয়া গেলেন। মন্ত্রিত্বের শপথ নিলেন, ভালো পোর্টফোলিও পাওয়া গেল না বলিয়া 4-5 দিন পর পদত্যাগ করিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 2য় খণ্ডে মুজিবের একটি লিখিত বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে মুজিব বলেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখিতেছেন যে আমার 6 দফা দাবিতে একটিও অন্যায়, অসঙ্গত, পশ্চিম পাকিস্তান বিরোধী বা পাকিস্তান ধ্বংসকারী কোনো প্রস্তাব করি নাই। বরঞ্চ আমি যুক্তি তর্ক সহকারে দেখাইলাম, আমাদের সুপারিশ গ্রহণ করিলে পাকিস্তান আরও বেশি শক্তিশালী হইবে। মুজিবের এই বক্তব্যের পর 6 দফা যে স্বাধীনতার দাবিতে আন্দোলন নয়, এ বিষয়টি পরিষ্কার হয়ে যায়। যে কারণেই পূর্ব পাকিস্তানের অন্য স্বাধীনতার দাবিতে আন্দোলন করা নেতারা শেখ মুজিবের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন। 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারগুলোতে সবার উপরে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ। 1971 সালে 7ই মার্চের আগ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কোনো দাবি তোলেননি। তবে 7ই মার্চের ভাষণের পর কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল শেখ মুজিব আসলে কি চান সেটা নিয়ে। শেখ মুজিব যে কখনোই 2 পাকিস্তান আলাদা করতে চাননি তার আরও বড় প্রমাণ শেখ মুজিবের সবচেয়ে কাছের সহচর তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা বইয়ের একটি তথ্য। সেই বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সে অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকার একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে, আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন। অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন 27শে মার্চ হরতাল রেখেছি। Sheikh Mujibur Rahman has not committed anything against the West Pakistanis or West Pakistan as such. শেখ মুজিব না চাইলেও কথিত পাকিস্তানি এজেন্ট রাজাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তাজউদ্দিন, জিয়াউর রহমান, ওসমানীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখনও ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল মুজিব বাহিনী। এত কিছুর পরও তাজউদ্দিন, জেনারেল ওসমানী, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর রয়ের নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনী চলে যায় স্বাধীন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে। আর যুদ্ধ না করেও শেখ মুজিব হয়ে গেলেন জাতির পিতা, সেই সাথে অঘোষিত এক নায়ক। শুধু এটাই নয়, 1972 থেকে 75 পর্যন্ত মুজিব একবারের জন্য মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধা এই শব্দ দুটো উচ্চারণ করেনি। এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া তাজউদ্দিন, জেনারেল ওসমানী সহ যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সবাইকে তার মন্ত্রিসভা থেকে ধীরে ধীরে বাদ দিয়ে দেন। ভারত বুঝতে পারে শেখ মুজিব আগাগোড়ায় একজন পাকিস্তান প্রেমী মানুষ। যে কারণে 15 আগস্টের পর বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোস্তাকের সাথে ভারতীয় হাইকমিশনার সমর সেন তড়িঘড়ি করে সাক্ষাৎ করে সেদিনই ভারতের স্বীকৃতির কথা মোস্তাক সরকারকে জানিয়ে দেন। Well, I disagree with Mr. Nehru more than 100% of that. আজ বাংলা থেকে বদিন আর নাই, আমাদের সংগ্রাম চলবেই চলবে। জিয়াউর রহমান do hereby declare independence of Bangladesh. জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। You mean independent? That I don't mean. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে।